বন্ধুরা, আজকে আপনাদেরকে 3টি ট্রেনের ভৌতিক ঘটনা শোনাবো, যেটির মধ্যে প্রথম ঘটনাটি পাঠিয়েছে রঞ্জন। তাহলে চলুন রঞ্জনের দৃষ্টিকোণ থেকে গল্পটি শোনা যাক। কিন্তু গল্প শোনার আগে যেমনটা তোমাদের আমি সব সময় বলি, তোমরা অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্প শুনলে তোমরা সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি পুরোপুরি শোনো, তাহলে তোমরা সত্যিই এটিকে অনেক উপভোগ করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। আমার নাম রঞ্জন। আমি শিয়ালদাহে একটা গার্মেন্টস দোকানে কাজ করি। সেদিন ছিল 14ই জানুয়ারি। সন্ধ্যার পর দোকানের মালিক আমাকে কিছু অর্ডারের হিসেব মিলিয়ে দিতে বলল। কাজ করতে করতে রাত 10টা বেজে গেল। শিয়ালদা স্টেশনে গিয়ে দেখি দিনের শেষ লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। শিয়ালদাহ থেকে ব্যারাকপুর যাওয়ার শেষ গাড়ি। প্ল্যাটফর্মে আশ্চর্যজনকভাবে খুব কম লোক। সাধারণত রাতের শেষ লোকালেও বেশ ভিড় থাকে, কিন্তু সেদিন যেন স্টেশন ফাঁকা। ট্রেনে উঠে দেখি পুরো কামরায় মাত্র 4 জন। একজন লুঙ্গি পরা বয়স্ক লোক, মাথায় গামছা। একজন তরুণী, সাদা শাড়ি আর মাথায় আঁচল। একজন মাঝবয়সী লোক, চোখে বড় কালো চশমা। আর এক বৃদ্ধা, হাতে পুরনো কাপড়ের ব্যাগ। তাদের কেউই কথা বলছে না, শুধু ট্রেনের ঠক ঠক শব্দ শোনা যাচ্ছিল। ট্রেন ছাড়ল, কিন্তু হুইসেল বাজলো না। এটা প্রথমে আমার খেয়ালই হয়নি। ট্রেন যত এগোতে লাগলো, বাইরে কিছু যেন অদ্ভুত লাগতে শুরু করলো। ট্রেনগুলো ফাঁকা, কোনো আলো নেই। গাছগুলোও যেন স্থির, একটু নড়ছে না। মাঝে মাঝে বাইরের ছায়ার মতো কিছু একটা ট্রেনের সমান্তরালভাবে ছুটে যাচ্ছে, কিন্তু কাছে এলে মিলিয়ে যাচ্ছে। আমি যখন তরুণীর দিকে তাকালাম, দেখলাম সে স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। হঠাৎ লুঙ্গি পরা বয়স্ক লোকটা আমার কাছে এসে বলল, তুমি কোন স্টেশনে নামবে? আমি বললাম, ব্যারাকপুর। সে ধীরে ধীরে বলল, ব্যারাকপুর আজ পৌঁছানো যাবে না। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আর কিছুই বলল না। উঠে গিয়ে নিজের সিটে বসে রইল। চোখে কালো চশমা পরা লোকটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এই শেষ লোকালে একবার বড় দুর্ঘটনা হয়েছিল? আমি মাথা নাড়াতে সে বলল, 1992 সালের 14 জানুয়ারি ঠিক এই ট্রেনে ব্যারাকপুরের আগে একটা কুয়াশায় ঢেকে থাকা ক্রসিংয়ে বাসের সাথে ধাক্কা লাগে, অনেকেই মারা যায়। তারপর থেকেই এই দিনের শেষ ট্রেন নাকি আগের মতো থাকে না। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু তার গলায় এক ধরনের শীতল সত্যের অনুভূতি ছিল। ট্রেন ব্যারাকপুরের আগে এক ফাঁকা স্টেশনে থামল। বাইরে কোনো আলো নেই। সেই তরুণী উঠে দাঁড়ালো, ধীরে ধীরে দরজার দিকে হাঁটল, তারপর নেমে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে নেমেই অদৃশ্য হয়ে গেল, যেন কুয়াশার ভেতরে গিলে কেউ খেলো। বৃদ্ধা ব্যাগ কাঁধে নিয়ে বলল, তুমি পরের বার এই ট্রেনে উঠো না বাবা। তারপর সেও নেমে গেল। ব্যারাকপুর পৌঁছালাম রাত 11:45-এ, কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। কোনো যাত্রী নেই, কোনো কর্মচারী নেই। স্টেশন ঘড়িতে সময় থেমে আছে রাত 10:32। আমি যখন বাড়ি পৌঁছালাম, তখন মা অবাক হয়ে বলল, তুই তো বিকেল থেকে নেই, আমরা ভেবেছিলাম তুই হারিয়ে গেছিস। ঘড়িতে তখন 6টা। আজও প্রতি
জানুয়ারির রাতে শিয়ালদাহ থেকে শেষ ব্যারাকপুর লোকালে অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু খুব কম মানুষই সেই ট্রেন থেকে জীবিত নেমে আসে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ট্রেনের ভৌতিক গল্প। তো দ্বিতীয় গল্প শুরু করি। 1998 সালের শীতকাল। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শান্তপুর স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এক পুরনো রেল লাইন ছিল, যা বহু বছর ধরে ব্যবহার হয়নি। একসময় এই লাইন দিয়ে প্রতিদিন রাত 12টায় কলকাতা থেকে বহরমপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন যেত। কিন্তু 1975 সালে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় পুরো ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। সেই দুর্ঘটনায় প্রায় 70 জন যাত্রী মারা যায় এবং তাদের মধ্যে অনেকেরই দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। সেই ঘটনার পর লাইনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে গ্রামের মানুষদের মধ্যে গুজব ছিল, প্রতিটি শীতের রাতে, বিশেষ করে দুর্ঘটনার বার্ষিকীতে, সেই ট্রেনটি আবারও সেই লাইন দিয়ে ছুটে যায়। যদিও এখন আর কোনো ট্রেন চলার কথা নয়। গল্পের প্রধান চরিত্রে সঞ্জয় দত্ত, পেশায় একজন সাংবাদিক। অতিপ্রাকৃত ঘটনা নিয়ে রিপোর্ট বানানোই তার শখ। সে অনেক জায়গায় ভুতুরে বাড়ি, হোটেল, শ্মশান নিয়ে কাজ করেছে, কিন্তু কখনো ভুতুরে ট্রেন নিয়ে কথা শুনেনি। একদিন নদিয়ার এক বন্ধুর কাছ থেকে শুনল, শান্তপুরের পরিত্যক্ত লাইনের রাত 12টায় ট্রেন আসে, কিন্তু সেটা শুধু মৃতদের জন্য। সঞ্জয় প্রথমে হাসল, কিন্তু কৌতূহল চাপতে পারল না। ঠিক করল সে নিজে গিয়েই দেখবে এই গল্পটা কতটা সত্যি। 1998 সালের 28শে ডিসেম্বর রাত 10টার দিকে সঞ্জয় ক্যামেরা, মাইক্রোফোন, টর্চ নিয়ে রওনা হলো শান্তপুরের সেই লাইনের দিকে। সঙ্গে ছিল 2 জন সহকর্মী, রাহুল ও বিপুল। যত তারা লাইনটার কাছে পৌঁছাচ্ছিল, কুয়াশা ঘন হয়ে আসছিল। ঠান্ডায় নিঃশ্বাসে ধোঁয়া বেরোচ্ছিল। দূরে ঝোপের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল, কখনো যেন পায়ের শব্দ, আবার কখনো করুণ কান্না। 11:45 তারা একেবারে লাইনের ধারে পৌঁছে যায়। লাইনটা মরচে ধরা, চারপাশে আগাছা, কোথাও কোথাও কাঠের স্লিপার পচে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে। রাত ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি হঠাৎ তারা খুব দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেল। প্রথমে ভাবল হয়তো কাছাকাছি অন্য কোনো লাইনের ট্রেনের শব্দ, কিন্তু সেই শব্দ ধীরে ধীরে জোরালো হতে লাগলো। আর আশ্চর্যজনকভাবে শব্দটা একদম এই পরিত্যক্ত লাইনের দিক থেকেই আসছিল। 12টায় ঠিক হঠাৎ লাইনের উপর দিয়ে জোরে বাতাস বয়ে গেল, যেন বিশাল কিছু এসে পড়ল। আর তখনই দেখা গেল কুয়াশার ভেতর থেকে একটা পুরনো ধাঁচের বাষ্পচালিত ট্রেন ধীরে ধীরে বেরিয়ে আসছে। কালো ধোঁয়া ছাড়ছে ট্রেনটা, জানলাগুলো ভাঙাচোরা, কিন্তু ভেতরের অস্পষ্টভাবে যাত্রীদের ছায়া দেখা যাচ্ছে। তাদের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ ফাঁকা। কেউ কেউ যেন চুপচাপ বসে আছে, আবার কেউ জানলার বাইরে তাকিয়ে আছে একদম প্রাণহীন দৃষ্টিতে। ট্রেনটা যতই কাছে আসছিল, সঞ্জয় আর তার বন্ধুরা ক্যামেরা চালাতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যামেরার স্ক্রিনে কিছুই ধরা পড়ছিল না, শুধু কালো স্ক্রিন। অথচ চোখের সামনে সেই বিশাল ট্রেন গর্জে উঠছে। এক মুহূর্তে ট্রেনটা তাদের সামনে দিয়ে চলে গেল। আর তখনই এক ভয়ঙ্কর জিনিস দেখা গেল। ট্রেনের শেষ কামরায় দাঁড়িয়েছিল একজন মহিলা, রক্ত মাখা সাদা শাড়ি, চোখে ফাঁকা দৃষ্টি। সে ধীরে ধীরে হাত তুলল, যেন ডাকছে। রাহুল হঠাৎ চিৎকার করে দৌড়ে পালালো, আর বিপুল মাটিতে বসে কাঁপতে লাগলো। সঞ্জয়ের কানে তখনও সেই হুইসেলের শব্দ বাজছে। ট্রেনটা চলে যাওয়ার পর আবার চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, মাটিতে তারা 3 জনের ছায়া ছাড়াও আরও অনেকগুলো অস্পষ্ট ছায়া পড়েছিল, যেন অদৃশ্য যাত্রীরা তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে তারা গ্রামের কিছু বয়স্ক মানুষকে ঘটনাটা বলল। এক বৃদ্ধ
কাপা গলায় বললেন, তোমরা যেটা দেখেছ ওরা সেই 70 জন যাত্রী যারা 1975 সালের দুর্ঘটনায় মারা গিয়েছিল। প্রতি বছর ওই রাতেই ট্রেনটা ফিরে আসে, তার যাত্রীরা নাকি নতুন যাত্রী খুঁজে নিয়ে যায়। সেই রাতের পর রাহুল 1 সপ্তাহ জ্বরে ভুগল। বিপুল আর কখনো ভূতের শুটিং করতে রাজি হয়নি। আর সঞ্জয়, সে সেই ফুটেজ কখনো প্রকাশ করেনি, কারণ ফুটেজে কিছুই ধরা পড়েনি। কিন্তু তার মনে হয়েছিল কেউ যেন ফিস ফিস করে বলছে, তুমি পরের বার আমাদের সঙ্গে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ভৌতিক ঘটনা। তো এবার তৃতীয় ঘটনাটি শুরু করি। পশ্চিমবঙ্গের উত্তর অংশে জলপাইগুড়ির জেলায় এক পুরনো স্টেশন, শালবাড়ি জংশন। এই স্টেশন আজ আর সচল নয়। এখানে এখন শুধু বাতাসে ধুলো ওড়ে, প্ল্যাটফর্মে ঘাস জন্মে গেছে, আর ভাঙা বেঞ্চগুলো সময়ের সাক্ষী হয়ে আছে। গ্রামের মানুষজন বলে এখানে আগে 739 আপ নামে একটা রাতের ট্রেন থামতো। সেই ট্রেনটা নাকি এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিল 1987 সালের এক বর্ষার রাতে। খবরের কাগজে তখন লেখা হয়েছিল, প্রবল বৃষ্টিতে নদীর উপর বাঁশের সেতু ভেঙে গিয়ে পুরো ট্রেন নদীতে পড়ে গিয়েছিল, আর 200-র বেশি যাত্রী সেদিন মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দুর্ঘটনার 1 বছর পর থেকেই মানুষজন দাবি করতে শুরু করে যে মাঝরাতে সেই ট্রেন আবার দেখা যায়। কোনো ঘোষণা ছাড়া, কোনো আলো ছাড়া হঠাৎ করে ধোঁয়া ছড়িয়ে স্টেশনে ঢোকে, আর কিছুক্ষণ পর মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। 2022 সালের কলকাতার এক তরুণ সাংবাদিক সুমন সাহা এই গুজব নিয়ে রিপোর্ট করতে আসেন। তিনি ভূতের গল্পে খুব একটা বিশ্বাস করতেন না, বরং এসবকে লোকের বানানো কল্পকাহিনী ভাবতেন। তিনি ঠিক করলেন এক রাত স্টেশনে একা থেকে তদন্ত করবেন। স্থানীয় লোকজন সবাই তাকে সাবধান করল, বাবু, রাত 12টার পর এখানে থাকবেন না, 739-এর হুইসেল শুনলেই পালিয়ে যাবেন। সুমন হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে কৌতূহল আরও বেড়ে গেল। রাত 11টা নাগাদ সুমন ক্যামেরা, মাইক্রোফোন আর নোটবুক নিয়ে স্টেশনে বসে আছেন। চারিদিক নিস্তব্ধ, কেবল বাতাসে পুরনো লোহার খুঁটির কর্কর শব্দ। হঠাৎ করে 11:45-এ দূরে খুব মৃদু একটা ট্রেনের হুইসেল শোনা গেল। তিনি ঘড়ি দেখলেন, আজ তো কোনো ট্রেন আসার কথা নয়। শব্দটা ধীরে ধীরে জোরালো হতে লাগলো, আর সাথে আসতে লাগলো পুরনো কয়লার ধোঁয়ার গন্ধ। সুমনের গায়ে কাটা দিল, কারণ এখন আর কোনো ট্রেন কয়লায় চলে না। 12টার কয়েক মিনিট পর হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা কালো রঙের পুরনো ইঞ্জিন দেখা দিল। তার গায়ে লেখা 739। জানালায় কিছু যাত্রী বসে আছে, কিন্তু তাদের মুখ একেবারে ফ্যাকাশে, চোখের মনি নেই, যেন প্রাণহীন। ট্রেনটা থামলো, কিন্তু কোনো দরজা খোলেনি। সুমন ক্যামেরা তুললেন ছবি তোলার জন্য, কিন্তু অবাক হয়ে দেখলেন ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না, শুধু ফাঁকা প্ল্যাটফর্ম। হঠাৎ এক জানলা দিয়ে একটা হাত বেরিয়ে এলো, রক্ত মাখা কঙ্কালের মতো শুকনো হাত। সেটা সুমনের দিকে ইশারা করলো, যেন ডাকছে। সুমন ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে ট্রেনের দিকে এগোলেন। হঠাৎই একটা শূন্য শক্তি তাকে ভেতরে টেনে নিল। দরজা বন্ধ হয়ে গেল আর ট্রেন চলতে শুরু করলো। ভেতরে সবাই নীরবে বসে আছে, কেউ কথা বলছে না। সুমন যতই প্রশ্ন করলেন, কেউ উত্তর দিল না। কিন্তু তিনি অনুভব করলেন গায়ে একটা অদ্ভুত ঠান্ডা, আর চারপাশে ভেসে আসে ডুবে যাওয়া মানুষের করুণ কান্না। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল একটা অন্ধকার নদীর উপর, ঠিক সেই জায়গায় যেখানে দুর্ঘটনা হয়েছিল। হঠাৎ চারপাশ কেঁপে উঠল, চিৎকার, জলের শব্দ, আর ট্রেনটা যেন নদীতে ডুবতে লাগলো। সুমন সেখানে জ্ঞান হারালো। যখন চোখ খুলল তখন সকাল 6টা, আর তিনি
শালবাড়ি স্টেশনের ফাঁকা বেঞ্চে শুয়ে আছেন। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি, কিন্তু ব্যাগ খুলে দেখলেও ক্যামেরার মেমোরি কার্ডে একটা ভিডিও আছে। ভিডিওতে দেখা যাচ্ছে সুমন ফাঁকা প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি কারো সঙ্গে কথা বলছেন, হাত নাড়ছেন, যেন চারপাশে অনেক মানুষ আছে। সুমন সেই ভিডিও দেখে আজও বুঝতে পারেননি সেদিন তিনি সত্যি ট্রেনে উঠেছিলেন নাকি শুধু মৃত যাত্রীদের ছায়াদের সঙ্গে কথা বলেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সত্যি ভৌতিক ঘটনা। কেমন লাগলো তোমাদের, আর তোমরা কোথা থেকে শুনছো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এখন তোমরাও আমাদের কিন্তু তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। এছাড়াও আমাদের ডিসক্রিপশানে ফুল ডিটেল দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ভিজিট করলেই জানতে পারবেন। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।